মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির বেশি নিয়ে হাজার কোটি টাকা হাতিয়েছে সিন্ডিকেট। পথে পথে ঘুরছে স্বপ্ন ভাঙা হাজারো মানুষ। বাজেটে সরকারকে 40% ব্যয় করতে হবে ভর্তুকি, সুদ পরিশোধ এবং কর্মচারীদের বেতন ভাতায় পিছিয়ে পড়ছে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা। চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের জটিলতা বেশি, হাসপাতালে রোগীর চাপ কম, প্রস্তুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। লাগাম টানা যাচ্ছে না ডিমের, খাবার ও ওষুধের দাম বাড়ায় লোকসানে খামারিরা, লাভের পুরোটাই যাচ্ছে সিন্ডিকেটের পকেটে। এবং জামালপুরে হাই স্কুলের 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ঘুষ বাণিজ্য, ভিটে মাটি বিক্রি করে টাকা দিয়েছেন প্রার্থীরা, ডিসিকে জানানোর পরও মিলছে না সুরাহা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। সরকার নির্ধারিত ফির বাইরে গিয়ে এজেন্সি চক্র মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে হাজার কোটি টাকা। অনিয়ম অব্যবস্থাপনার মাশুল হিসেবে দেশটির শ্রম বাজারে বন্ধ বাংলাদেশিদের প্রবেশাধিকার। এদিকে এজেন্সির প্রতারণায় সহায় সম্বল হারিয়ে পথে পথে ঘুরছে স্বপ্ন ভাঙা হাজারো মানুষ। বিশেষজ্ঞরা বলছেন এর দায় রয়েছে সরকারেরও। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শৈশব বর্মন। মালয়েশিয়া যেতে না পেরে এজেন্সি আর দালালদের খোঁজে এখন পুরানা পল্টনের অলিতে গলিতে ঘুরছেন হাসান। এটা ঠিকানা ভুয়া দিছে, আগের ঠিকানায় নেই এজেন্সি, তাই ফিরে পাওয়ার সম্ভাবনা নেই দালালদের দেয়া লাখ লাখ টাকা। কান্না ভেজা কণ্ঠে ক্ষোভ জানান তিনি। আল্লাহ ছাড়া কারো কাছে বলার আমার উপায় নাই, বুঝছেন। আমি নিজে একটা কঠিন ভুক্তভোগী, আমার লাইফটাই বরবাদ করেছি মালয়েশিয়া করে। একই অবস্থা পল্টন সহ আশপাশে ঘুরতে থাকা মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন ভাঙা হাজারো মানুষের। দিশেহারা হয়ে পড়েছেন তারা। তো আমরা এদিক দিয়ে মানসিকভাবে, পারিবারিকভাবে সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, আমরা আর্থিকভাবে তো অনেক ক্ষতিগ্রস্ত। এই পর্যন্ত ঘুরাইতে আছে, এখনো কিছু খবর দেই নাই, কইছে আজকাল করতেছে। মালয়েশিয়া যেতে কর্মী প্রতি ৭৮,৯৯০ টাকা নেয়ার কথা থাকলেও ৫ থেকে ৬ লাখ টাকা হাতিয়েছে দালাল ও এজেন্সি চক্র। এতে লাভের অঙ্কটা ২৪,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। অবশ্য দালালদের ওপর দায় চাপিয়ে এজেন্সিগুলো বলছে কর্মী প্রতি মাত্র ৫ থেকে ৬,০০০ টাকা লাভ করেছেন তারা। কিন্তু দালালদের কারণে তাদেরকে দায়ী করছে ভুক্তভোগীরা। আমরা এখানে কিন্তু যখন যাই তাদের কাছে বলি যে তোমাদের কাছ থেকে কত টাকা নিয়েছে বা কি করেছে, ওরা কিন্তু তখন আমাদেরকে বলে না। তখন আমরা বলি যে আপনারা তো সরাসরি আমাদের কাছে আসেন না, যখন প্রবলেমগুলো হয় তখন আপনারা আমাদের কাছে আসছেন, কিন্তু এর আগে আপনারা আমাদের কাছে আসেন না কেন? দস্তুরকারী ছিল, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা পয়সা নিয়েছে। কে কত টাকা কিভাবে নিয়েছে, শেষ বেলায় গিয়ে কত টাকা আসছে, এটা আমার নলেজে নেই। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এমন পরিস্থিতির দায় এড়াতে পারে না সরকার, অভাব ছিল সমন্বয়ের। প্রাইভেট সেক্টর মানে রিক্রুটিং এজেন্সিদের, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয়ের, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের যে বিএমইটি আছে তাদের, এটার একটা সমন্বিত জায়গা। এখন এখানে ব্লেম গেম করে আসলে লাভ হবে না, এখানে সমন্বয়টা বড় ব্যাপার ছিল, সমন্বয়টা ঠিকমতো হয়নি। ২০০৯, ১৬ ও ১৮ সালের পর চতুর্থবারের মতো বন্ধ হলো মালয়েশিয়ার শ্রমবাজার। বাংলাদেশের বড় শ্রমবাজারের অন্যতম মালয়েশিয়া। গত ১.৫ বছরে সৌদি আরবের পর সবথেকে বেশি শ্রমিক গিয়েছে সেখানে। তবে বারবারই চক্র, অনিয়ম আর দুর্নীতির অভিযোগে বন্ধ হচ্ছে শ্রমবাজারটি, যা দেশের বৈদেশিক মুদ্রা আয়ের জন্য বর্তমানে বড় ক্ষতির কারণ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। মে মাসে গেল বছর অর্ধেক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও মৃত্যু হয়েছে ৬ গুণ। এবার কিছুটা দেরিতে বৃষ্টি শুরু হওয়া এখনও হাসপাতালে রোগীর চাপ কিছুটা কম। তবে গেল বছর ১,০০০ মৃত্যুর বিপরীতে এবার ৬০০ আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। চিকিৎসকরা বলছেন এবার আক্রান্ত রোগীদের জটিলতা অনেক বেশি। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন উপজেলা পর্যায়ে চিকিৎসার সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিস্তারিত হাসান মাহমুদ রিপোর্টে। মুগদা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন ৪ রোগী, শিশু ওয়ার্ড সহ রোববার ভর্তি রোগী ৮ জন, যা গেল বছর একই সময়ে ছিল ৮০ জন। হাসপাতালের ভর্তি রোগীদের দীর্ঘমেয়াদী জ্বরের সঙ্গে বমি, মাথা ব্যথা সহ দেখা দিচ্ছে নানা জটিলতা। ৬ দিন থেকে জ্বরে মানে কমে না, সেরে জ্বর উঠে। ৩ দিন হয়েছে আজকে নিয়ে, শুক্র শনি রোগী। আর অসুস্থ থেকে আরো ৪ দিন আগ থেকে জ্বর, মাথা ব্যথা এগুলি অনেকদিন ধরে।
কালকার থেকে ধরা হচ্ছে ডেঙ্গু। গেল বছর মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছিল 1000 রোগী, মৃত্যু হয়েছিল 2 জনের। এবছর ভর্তি রোগীর সংখ্যা 644 হলেও মৃত্যু হয়েছে 12 জনের। চিকিৎসকরা বলছেন একাধিকবার আক্রান্তের কারণে রোগীর জটিলতা বেশি হচ্ছে। ম্যাক্সিমাম কমপ্লিকেটেড, কারণ খুব প্লেন রোগী কম আসতেছে, কারণ এরা সেকেন্ড থার্ড টাইম ইনফেক্টেড। যেমন অনেক রোগী জানিই না তার ডেঙ্গু আক্রান্ত, সে হয়তো জ্বর নিয়ে আসছে। অনেক রোগী কথা বলছে, স্যার আমাকে ডাক্তারও বলেন, ওষুধ খেয়েছি ভালো হচ্ছে না, যখন দেখলাম পরীক্ষা করলাম ডেঙ্গু ধরা পড়লো। যেখানে এরা কমপ্লিকেটেড ডেঙ্গুর যে রোগী এগুলো বেশি আসতেছে। চলতি বছর দেরিতে বৃষ্টি শুরু হওয়ায় ডেঙ্গুর মৌসুমে কিছুটা তারতম্য হতে পারে। তবে গেল সপ্তাহের বৃষ্টির প্রভাবে কয়েকদিনের মধ্যে সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। বৃষ্টি পড়ার সাথে সাথে দুটো ব্যাপার ঘটে, নানা জায়গায় বৃষ্টির পানি জমে থাকে, এতে পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যায়। অন্যদিকে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করে, ফলে এই এডিস মশা ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মতো রোগের বিস্তারে সহযোগ। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলছেন এবার উপজেলা পর্যায়ে চিকিৎসার সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেটা প্রস্তুতি, সেটা আমাদের প্রচুর স্যালাইন আছে। আমাদের এখন চিকিৎসকরা একদম উপজেলা পর্যায়েও ডেঙ্গি রোগের চিকিৎসা সম্বন্ধে ওয়াকেবল, ডেঙ্গি আমাদের গাইডলাইনও আছে, সুতরাং এতে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। তবে রোগীর সংখ্যা বৃদ্ধির আগে মশা নিধনে জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। লাগাম টানা যাচ্ছে না মুরগির ডিমের দামে। দিনের পর দিন দাম বাড়লেও এর সুফল পাচ্ছেন না প্রান্তিক পর্যায়ের খামারিরা। উল্টো খাদ্য ওষুধের দাম বাড়ায় লোকসানে তারা। খামারিদের অভিযোগ, ডিমের বাড়তি দামের লভ্যাংশ পুরোটাই খেয়ে নিচ্ছে বড় বড় কোম্পানির সিন্ডিকেট। কুড়িগ্রাম থেকে সহকর্মী মনোর হোসেন লিটনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভরসার নাম লেয়ার মুরগির ডিম, কিন্তু বাড়তে বাড়তে এ ডিমের ডজন এখন 150-তে গিয়ে ঠেকেছে, যা গরিবের পুষ্টি চাহিদা পূরণে বড় বাধা। হঠাৎ করে 2 দিন থেকে 40 টাকা ডিম, সিন্ডিকেটরা ডিম ফ্রিজের মধ্যে রাখছে, গোডাউনের মধ্যে রাখছে, কিন্তু দোকানদাররাও তো ওই হিসেবে দোকানদাররাও বাড়ে। একটা ডিম আমরা কিনি 10 টাকায়, এখন থেকে 12 টাকা 13 টাকা, এইভাবে কি চলা যাবে? কিন্তু কারা বাড়াচ্ছে ডিমের দাম? উত্তর খুঁজতে যাওয়া যাক কুড়িগ্রামের কয়েকটি খামারে। রাজারহাট উপজেলার খামারি মনিরুল ইসলাম এনজিওর চাকরি ছেড়ে 2015 সালে শুরু করেন লেয়ার মুরগির ডিম উৎপাদন। 22 লাখ টাকা ব্যয়ে তৈরি করেন 2টি মুরগির শেড। মূলধন বিনিয়োগ করেন আরও 25 লাখ। প্রথম দিকে ব্যবসায় লাভের মুখ দেখলেও গেল কয়েক বছরে লোকসানে এই খামারি। চলতি বছরের লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে 23 লাখ টাকা। তাই খামার এখন মুরগি শূন্য। 2000 মুরগির খামার করা একই এলাকার শাহজাহান আলীও লোকসানে। আগামী 2 মাসের মধ্যে খামার বন্ধ হওয়ার শঙ্কা তার। শুধু মনিরুল ইসলাম বা শাহজাহান আলী নয়, কুড়িগ্রামের শত শত উদ্যোক্তা এখন পুঁজি হারিয়ে নিঃস্ব। 2টা খামারে 5000 মুরগি ছিল। এই 5000 মুরগিতে দেখা যায় পার ডে আমার লস প্রায় 4500-5000 টাকা। এরকম করতে করতে দেখা যায় যখন আমি ফিড এবং ঔষধ নিয়ে লাস্ট পর্যন্ত আমি চলতে পারতেছিলাম না, তখন আমি লাস্টে মুরগিগুলো বিক্রি করে দেই। ডিমের বাজার বাড়লে তখন তো চিল্লাহল্লা শুরু হয়, কিন্তু খাদ্যের বাজার যখন বাড়ে তখন তো আর কেউ কিছু কথা বলে না। আমরা খামারিরা তো এইভাবে মার খাচ্ছি। খামারিরা বলছেন ফিডের দাম বৃদ্ধি এবং বড় বড় কোম্পানি ও ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ডিমের বাজার নিয়ন্ত্রণ করায় বছরে বেশিরভাগ সময় উৎপাদন খরচের নিচে ডিম বিক্রি করতে হচ্ছে। এই জগৎটা একটা সিন্ডিকেটে পরিণত হয়ে গেছে, ফলে যারা কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে তারাই টিকে আছে, আমাদের মতো খামারিরা আর এই জগতে টিকতে পারতেছে না। দাম শুনি অনেকেই বড় বড় ব্যবসায়ীগুলো মনে করেন স্টক করতেছে। ডিমের বাজারের এসব সিন্ডিকেট ভেঙে মুরগির খাদ্য ও অন্য জিনিসের দাম সহনীয় রাখতে সরকারের প্রতি দাবি খামারিদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাজেটের খবর। আসছে বাজেটের সরকারকে প্রায় 40% ব্যয় করতে হবে ভর্তুকি, সুদ পরিশোধ এবং সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ। বিশেষজ্ঞরা মনে করেন এর ফলে পিছিয়ে পড়ছে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার মতো জনগুরুত্বপূর্ণ খাতগুলো। কাঠামোগত সমস্যার কারণে এই খাতগুলোতে অর্থ ব্যয় বেশি হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিস্তারিত আমেনা প্রণামের প্রতিবেদন।
আগামী 6 জুন 2024-25 অর্থবছরের জন্য 7,96,900 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মোটামুটি স্পষ্ট, আসছে বাজেট হবে সংকোচনমূলক। বৈশ্বিক পরিবেশ, ডলার সংকট, অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের প্রবণতা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসল ও সম্পদের ক্ষয়ক্ষতি সহ নানা কারণে দেশের অর্থনীতি যাচ্ছে চাপের মধ্যে দিয়ে। আগামী অর্থবছরের বাজেট চলতি অর্থবছরের চেয়ে 4% বেশি। এই বাজেটের প্রায় 40% ব্যয় হবে ভর্তুকি, সুদ পরিশোধ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ। অর্থ মন্ত্রণালয় বলছে এ 3 খাতে 3,14,700 কোটি টাকা বরাদ্দ দিতে হবে, যার মধ্যে ভর্তুকি ও প্রণোদনা বাবদ 1,11,000 কোটি টাকা, সুদ বাবদ 1,16,000 কোটি টাকা আর বেতন বাবদ 87,700 কোটি টাকা ব্যয় হবে। গেল 5 বছরের রাজস্ব আয়ের তুলনায় মজুরি, পেনশন, ভর্তুকি ও সুদ বাবদ ব্যয় শুধু বেড়েছে। দেশে অর্থনীতির এমন প্রেক্ষাপটে অভ্যন্তরীণ ঋণ, ভর্তুকি ও অন্যান্য অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনা এবং রাজস্ব বাড়ানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রশাসনের ব্যয় বাড়ে, প্রশাসনিক কর্মকর্তাদের অ্যালাউন্স বাড়ে, নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয়। কতগুলো আশ্চর্যজনক জিনিস আছে। প্রশাসনের যারা লোক, তাদের যে আপনার পেনশন বেনিফিট, সেটা সামাজিক নিরাপত্তা হিসাবে ব্যবহার হবে। এটা কি সামাজিক নিরাপত্তা? সামাজিক নিরাপত্তা কাদের জন্য? যারা দুস্থ, বিধবা, প্রতিবন্ধী, তাদের জন্য সামাজিক। আর কাঠামোগত সমস্যার কারণে এসব খাতে অর্থ ব্যয় বেশি হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদ ও সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। একটা কাঠামোগত সমস্যা, আমরা যে কাঠামোর মধ্যে আছি, যেমন বেতন তো বন্ধ করতে পারবো না, পেনশনও বন্ধ করতে পারবো না, সুতরাং রেট অফ ইন্টারেস্ট যেটা তোমার বিভিন্ন ঋণ করেছি তার তো কিস্তি দিতে হবে, তার রেট অফ ইন্টারেস্ট তো দিতে হবে। তো সেই জন্য সেটার জন্য যে খরচ, সেটাও তো বন্ধ করা যাবে না। সেই জন্য এটা বোধহয় দেওয়াই লাগবে। সেই জন্য চেষ্টা করতে হবে যে এই খরচগুলো যাতে আর না বাড়ে। ঋণ পরিশোধ, পেনশন এবং ভর্তুকি বাবদ যেন অযথা কোনো ব্যয় না হয়, সেদিকে সরকারকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। চতুর্থ দফার উপজেলা নির্বাচন ঘিরে সিরাজগঞ্জে চলছে জমজমাট প্রচারণা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ঘূর্ণিঝড় রিমালের ক্ষতচিহ্ন এখনো উপকূলে। ভোলায় আঘাতের 6 দিন পরও খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতরও দিন কাটছে তাদের। যদিও জেলা প্রশাসক বলছেন বরাদ্দ পেলে তাদের পুনর্বাসনে করা হবে সরকারি সহায়তা। সহকর্মী ছোটন সাহার রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা ইসলাম। ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামের বৃদ্ধ নূরজাহান বেগম। দিনমজুর স্বামীর অসুস্থতায় 7 সদস্যের পরিবারে চলে চরম অভাব অনটন। সহায় সম্বল বলতে একটি মাত্র ঘর থাকলেও তা ঘূর্ণিঝড় রিমালে ভেঙে গেছে। টানা 6 দিন ধরে এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন পুরো পরিবারের। নতুন করে ঘর তোলার সামর্থ্য নেই পরিবারটির। ক্ষয়ক্ষতি চোখ দুয়ার ভেঙে ছিটিয়ে গেছে, ঘর দুয়ার কই থাকবো, কই যাবো, কই কি আমি হাই হতে সে কেমন কেমন। শুধু নূরজাহানি নয়, মানবেতর অবস্থায় দিন কাটছে তার মতো অনেকেরই। মাথা গোজার ঠাঁই হারিয়ে আকাশের নিচে কষ্টে দিন কাটছে তাদের। তারা বলছেন তাদের কাছে এখনো পৌঁছায়নি কোনো সহায়তা, তাই শত কষ্ট আর দুর্ভোগে ভাঙা ঘরেই আশ্রয় নিয়েছেন কেউ কেউ। আমাদের যদি কিছু সহযোগিতা করে আমরা ওইটা খারাইতে পারবো, সহযোগিতা যদি না করে আমাকে ওটার মতন কোনো শক্তি নেই। আমরা 5 দিন ধরে খালি আকাশের নিচে আমরা উদাম থাকতে আছি। ঘর দুয়ার সব পরিয়ে গেছে, মাটি চুড়ি সব ধুয়ে লেগে গেছে। আমার স্বামী নেই, আমি বিধবা। মনে করেন আমরা মানুষের বাড়িতে থাকি, ঘর দুয়ার কিছুই নাই, যে সব কিছু লেগে গেছে ভেঙে ছিঁড়ে। ঘূর্ণিঝড় রিমালে জেলার 7 উপজেলার কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ মানুষ। তাদের এই দুরবস্থা থেকে ঘুরে দাঁড়াতে বরাদ্দ পাওয়া সাপেক্ষে সরকারি সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী দুর্গত মানুষদেরকে পুনর্গঠিত করার জন্য, তাদের পাশে থাকার জন্য জেলা প্রশাসকদেরকে নির্দেশ প্রদান করেছেন এবং সেই অনুযায়ী মূলত জেলা প্রশাসন সামগ্রিকভাবে সমন্বিতভাবে এই দুর্গত মানুষের পাশে রয়েছে।
জেলায় বিধ্বস্ত হয়েছে প্রায় 2000 ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য মাছের ঘের ও ফসলি জমি, যা টাকার অঙ্কে 394 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। জামালপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ঘুষ নিয়ে চাকরি প্রার্থীদের হয়রানির অভিযোগ উঠেছে। এমনকি ঘুষের জন্য প্রার্থীদের শেষ সম্বল ভিটে মাটি বিক্রি করে টাকা দিয়েও মিলছে না চাকরি। ভুক্তভোগীরা জানান জেলা প্রশাসনকে জানানোর পরও মিলছে না সুরাহা। জামালপুর প্রতিনিধি মেহেদি হাসানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নাইমুল হাসিব। জামালপুর সদর উপজেলার শেষ প্রান্তে অবস্থিত শৈলেরকান্দা মৌলভীনগর উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে বসে কাঁদছেন এক মধ্যবয়সী নারী, নাম আলপনা আক্তার। অসহায় এই নারী চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে চাকরির জন্য নিজের জমি বিক্রি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদ রানার কাছে টাকা দেন, কিন্তু পুরো ঘুষের টাকা দিতে না পারায় 2 বছরেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। আলপনার স্বামী একজন মানসিক প্রতিবন্ধী। আলপনার ফুটফুটে একটি ছেলে সন্তান ছিল। গত 5 মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। চাকরি তার খুব প্রয়োজন বলে জানান তিনি। আমি একটা অসহায় মানুষ দেখে তো এই চতুর্থ শ্রেণীর চাকরির জন্য আবেদন করছিলাম, নাকি আমার জায়গা জমি তো বিক্রি করছি, প্রতিশ্রুতি দিব, আবার চাকরি দিয়ে আবার দেয় না কিসের জন্য। আলপনার অভিযোগের কথা শুনতে শুনতেই আর এক ভুক্তভোগী নারী নুরুন নাহারও একই অভিযোগ করেন। তিনি জানান এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েও সুরাহা পাচ্ছেন না। জমি বিক্রি করে টাকা দেওয়া হয়েছে, যেমন 10 লাখ টাকা, তারপরে অন্য এক লোক নিয়ে ঢুকাইছে। ন্যায্য বিচার চাই। রামগড়ের সাথে যেরকম একটা দুর্নীতি করা হলো, প্রতারণা করা হলো, কেন করা হলো? শুধু এই 2 নারীই না, বিদ্যালয়ের অফিস সহায়ক পদে আরো 12 প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। স্থানীয়রা বলেন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মৌলভীনগর উচ্চ বিদ্যালয়কে দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও অনিয়মের আখড়ায় পরিণত করেছেন। এরা নিয়োগ নিয়ে এরা যে সব টাকাগুলো নিছে অসহায় মানুষের কাছ থেকে, তাদের কিন্তু দেয় নাই, চাকরি দেয় নাই, না নেয়া এদের হরানি করাইতেছে। চাকরি না দিতে খালি টাকা করে আত্মসাৎই করতেছে। আত্মসাৎ ছাড়া এনে কিছু নাই, সব আত্মসাৎ। কথা বুঝছেন? তা যাই হোক, আমরা এটার বিচার চাই। গোপনে অবৈধভাবে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা, প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির দুর্নীতি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো যা থাকছে। টি-20 বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ওমান পাপুয়া নিউগিনিকে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দফার উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে জমজমাট প্রচারণা চলছে সিরাজগঞ্জে। 5 জুন এখানকার কামারখন্দ ও রায়গঞ্জে হবে ভোট। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। জয়ের ব্যাপারে সবাই আশাবাদী হওয়ায় মিলছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। সহকর্মী সাইমুদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে। 4 ইউনিয়ন নিয়ে গঠিত সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা। ভোটার 1,21,650 জন। চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন আরো 4 জন। 5 জুনের ভোট ঘিরে প্রচারণায় দিনরাত এক করছেন প্রার্থীরা। এই নির্বাচনে আমি বিশেষ করে সামাজিক শৃঙ্খলা, মাদকমুক্ত কামারখন্দ এবং কর্মসংস্থান সৃষ্টির সাথে সাথে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম ব্যাপকভাবে গ্রহণ করার প্রতিশ্রুতি নিয়েই আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। জনগণের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই, জনগণের কল্যাণমূলক কাজ করার জন্যই আসলে আমি নির্বাচনে আসছি। ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, মাদক এবং জুয়া এই মুক্ত কামারখন্দ করার। 9 ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত রায়গঞ্জ উপজেলা। ভোটার 2,61,840 জন। চেয়ারম্যান পদে 4 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 4 জন। নির্বাচনের রেজাল্ট কি হবে জানি না। আমাদের নির্বাচনের প্রচারণার যেটা মূল বিষয় যেটা আর কি, সেটা অসংখ্য ভোটের উপস্থিতি করা। এবং আমার মনে হয় যে অন্যান্য উপজেলায় যে পরিমাণ ভোট উপস্থিত হয়েছে, এখানে তার চেয়ে কিছু বেশি অবস্থিত হবে। তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, পাশাপাশি অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে এই রায়গঞ্জ উপজেলাবাসীর জন্য সার্বিকভাবে আমি কাজ করে যেতে চাই। রিটার্নিং কর্মকর্তা বলেছেন, চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নিউজ ডেস্ক, দেশ টিভি।
ভারতে ফের সরকার গঠন করতে যাচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বুথ ফেরত জরিপ বলছে এবারে নির্বাচনে 350-রও বেশি আসনে জয় পেতে যাচ্ছে তারা। বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্র রিপোর্টে। বিশ্বের বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতে শেষ হয়েছে প্রায় 6 সপ্তাহের ম্যারাথন নির্বাচন। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে নির্বাচনী মাঠ চষে বেরিয়েছেন মোদি। আর 2 মাসের প্রচারণা ইন্ডিয়া জোটকে উৎসাহিত করলেও শনিবার বুথ ফেরত জরিপ তাদের করল আশাহত। এদিকে বিহারে ইন্ডিয়া জোটের মধ্যে ছিল না কোনো টানাপোড়েন। 40 আসনের এই রাজ্যে অন্তত 20টিতে জিততে চেয়েছিল এই জোট, কিন্তু অধিকাংশ জরিপ বলছে ভিন্ন কথা। বিহারে ইন্ডিয়া পেতে চলছে মাত্র 10 থেকে 13টি আসন। কংগ্রেসকে আশাহত করতে চলেছে মধ্যপ্রদেশ। এই রাজ্যের 29 আসনের মধ্যে কংগ্রেস বড়জোর 1টি আসন জিততে পারবে বলে জরিপের ধারণা। আর উত্তরপ্রদেশের 80 আসনের মধ্যে গেলবার বিজেপির পাওয়া 62টি আসন টপকে যেতে পারবে কিনা সেদিকে ছিল সবার নজর। দেশ টিভি। আবারও নির্বাচনের মাঠে ফিরছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের জন্য রোববার নিবন্ধন করেছেন তিনি। এর মধ্য দিয়ে দীর্ঘ 12 বছর পর আবারও রাজনীতির মাঠে দেখা যেতে পারে পশ্চিমাদের বুকে কাঁপন ধরানো একসময়ের ক্ষমতাধর এই প্রেসিডেন্টকে। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ক্ষমতায় ফিরে দেশের একচেটিয়া আধিপত্যের অবসান ঘটাবেন। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। ঘনিয়ে আসছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। সেই দৌড়ে অংশ নিতে রোববার নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে ছুটে যান ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এ সময় তাকে ঘিরে ধরে উচ্ছ্বসিত জনতা। আগে থেকেই তিনি আভাস দিয়েছিলেন এবারের আগাম নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। যেই কথা সেই কাজ। লড়াইয়ের জন্য নিবন্ধনের কাজটুকুও সেরে নিয়েছেন। ইরানের এক সময়ের সারা জাগানো এই প্রেসিডেন্টের আগমনে সাংবাদিকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। নির্বাচন নিয়ে তার কি ভাবনা রয়েছে সেই প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মীদের। দেশের মানুষের ভালোবাসা আমাকে নির্বাচনের মাঠে নামতে শক্তি জুগিয়েছে। সবাই চেয়েছে আমি যেন এই প্রতিযোগিতায় নামি। গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের মানুষের কর্মসংস্থানে মনোনিবেশ করা, অর্থনৈতিক ব্যবসায়িক পরিবেশ উন্নতি এবং একচেটিয়া আধিপত্য রুখে দিতে হবে। উদ্যোক্তাদের জন্য পথ খুলে দিতে হবে। দেশি বিদেশি বিনিয়োগের জন্য প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। গেল 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার আকস্মিক মৃত্যুতে শূন্যতা তৈরি হয়েছে প্রেসিডেন্ট পদে। সেই সুযোগ লুফে নিতে চান আহমেদিনেজাদ। তবে তার প্রার্থিতা বাতিল করে দেওয়া হতেও পারে, কারণ 2019 সালে তার সঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির দূরত্ব তৈরি হয়। নির্বাচনে অংশ না নিতে সতর্ক করেছিলেন তিনি। এবারও সেরকম কিছু দেখা যেতে পারে। আহমেদিনেজাদ 2005 থেকে 2013 সাল পর্যন্ত 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। আগামী 11 জুন যাচাই বাছাই শেষে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে গার্ডিয়ান কাউন্সিল। নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী 28 জুন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।